ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি হলাম ত্রমাদির প্রীতম স্যার। আজকের আমি পর্ষদের টেস্ট পেপারে 240 পৃষ্ঠার ভৌতবিজ্ঞান বিষয়ের সমস্ত সমাধান নিয়ে এসেছি। সমস্ত সমাধান মানে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি সমস্ত সমাধান। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের ভিডিওটা অবশ্যই দেখতে হবে সমস্ত সমাধান দেখার জন্য। চলো শুরু করা যাক। গ্রুপের প্রথম প্রশ্ন কি বলছে? বলছে যে কোন গ্যাসটির ওজোন স্তরে ওজোন গ্যাসের ক্ষয় করতে সহায়তা করে? উত্তর হয়ে যাবে সিএফসি। আচ্ছা, 1.2 কি বলছে? 1.2 বলছে বয়েলের সূত্রে পিভি এর পি লেখচিত্রটা কেমন? পিভি এর পি লেখচিত্রটা হবে পি অক্ষের সমান্তরাল। ওকে, পরের প্রশ্ন দেখো। 1.3 কি বলছে? আণবিক ভর ও বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক। আণবিক ভর ও বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক হয়ে যাবে 2D = m। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে নিচের পদার্থগুলির মধ্যে কোনটির উষ্ণতা বাড়ালে কার্যত প্রসারণ হয় না? উত্তর হয়ে যাবে অপশান ডি, ইনভার। 1.5 দেখো, কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলে চ্যুতি কোণ হবে কত ডিগ্রি? 0 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি বলছে? 1.6 বলছে যে প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণে কোন বর্ণের চ্যুতি সর্বাধিক? এটা হয়ে যাবে বেগুনি। 1.7 কি বলছে? 1.7 বলছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে কোন আঙুলটায়? এটা হয়ে যাবে মধ্যমা। 1.8 দেখো কি বলছে? কোনটির গলনাঙ্ক কম হওয়া উচিত? কোনটির গলনাঙ্ক কম? এটা উত্তর হয়ে যাবে ফিউজ তার। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে? বলছে আলফা কণায় উপস্থিত কি হয়ে যাবে? 2টি প্রোটন ও 2টি নিউট্রন। হঠাৎ করে 1.10 আমি গোল করে রেখেছি কেন? কারণ এই প্রশ্নটার উত্তর তোমাদের টেস্ট পেপারে ভুল দেওয়া হয়েছে, ওই জন্যই কিন্তু গোল করে রেখেছি। তোমাদের টেস্ট পেপার অনুযায়ী উত্তরটা হবে 18, কিন্তু সম্পূর্ণ ভুল। দীর্ঘ পর্যায় সারণীতে তৃতীয় পর্যায়ে কতগুলি মৌল রয়েছে? 8টি মৌল। এই 8টি মৌল কী কী রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো পরবর্তী প্রশ্নে যাই। 1.11 1.11 বলছে কোনটিতে দ্বিবন্ধন অনুপস্থিত? এটা হয়ে যাবে C2H6। কেন? চলো একটু দেখে নেওয়া যাক। C2, তাহলে দুটো কার্বন পরমাণু, তাদের মাঝখানে হচ্ছে সিঙ্গেল বন্ড থাকতে হবে যেহেতু দ্বিবন্ধন নেই। কার্বনের 3টে 4টে হাত হয়, এই 4টে হাত, এই কার্বনেরও 4টে হাত, প্রত্যেক হাতে একটা করে আমরা হাইড্রোজেনকে বসিয়ে দিচ্ছি। দেখো প্রত্যেকটা হাতে হাইড্রোজেনকে যদি আমরা বসিয়ে দিই তাহলে একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, 3টে হাইড্রোজেন, 4টে, 5টা, 6টা হাইড্রোজেন এবং দুটো কার্বন পরমাণু, এদের মাঝখানে কোনো দ্বিবন্ধন নেই। আচ্ছা, কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? হচ্ছে গলিত NaCl। 1.13 কি বলছে? অসওয়াল্ড পদ্ধতিতে কোন অ্যাসিডটি প্রস্তুত করা হয়? অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 কে প্রস্তুত করা হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো। 1.14 পিতলের কোনটি প্রধান উপাদান? প্রধান উপাদান হয়ে যাবে কপার। 1.15 কি বলছে? ইথারের কার্যকরী মূলক হয়ে যাবে অপশান সি। দেখো গ্রুপ বি শুরু করছি। গ্রুপ বির প্রতিটা প্রশ্নের উত্তর আমি ডান দিকে লিখে দিয়েছি, চলো একে একে দেখে নেওয়া যাক। 2.1 কি বলছে? 2.1 বলছে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে ট্রপোস্ফিয়ারের উষ্ণতা কমে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। সত্য না মিথ্যা? সত্য হয়ে যাবে। আচ্ছা, এখনও পর্যন্ত আমার ভিডিওটা যারা লাইক করোনি, যেসব ছাত্রছাত্রী, অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে। এত কম সাবস্ক্রাইবার দেখে তোমরা ঘাবড়ে যেও না, চ্যানেলটি একদম নতুন, তাই এত কম সাবস্ক্রাইবার। তোমরা সাবস্ক্রাইব করলে তবে তো সাবস্ক্রাইবার বাড়বে, তাই না? চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। 2.2 কি বলছে? প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটা? এটা হয়ে যাবে CO2। অথবা প্রশ্নটা কি বলছে? একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি উন্নয়নের জন্য ব্যবহার করে। উত্তর হয়ে যাবে কি? সৌরশক্তি। পরবর্তী প্রশ্ন দেখো। 2.3 কি বলছে? 2.3 বলছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড আর হচ্ছে 300 কেলভিন, এদের মধ্যে কোনটা বেশি? এটা কেন 300 ডিগ্রি সেন্টিগ্রেডটা বেশি হবে? কারণ 273, দেখো 300 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত? 273 প্লাস 30 করলে, যোগ করলে হয়ে যায় কত? 303 কেলভিন। সেই জন্য 300 কেলভিন এবং 30 ডিগ্রির মধ্যে 30 ডিগ্রি সেন্টিগ্রেডটা বেশি হবে। আচ্ছা, 2.4 দেখো কি বলছে? স্থির চাপে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চার্লসের সূত্র অনুসারে কোনো গ্যাস আয়তন শূন্য হবে? এটা হবে -273.1
ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা 2.5-এ দেখো কি বলছে, বলছে যে তাপ পরিবাহিতাঙ্কের এসআই এককটা কি? তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হবে ডাব্লু এম ইনভার্স কে ইনভার্স। অথবাটা দেখো কি বলছে, অথবা বলছে সব গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান একই, সত্য। কত হয়? এটার উত্তর হয়ে যাবে -1/273 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে। আচ্ছা, দন্ত চিকিৎসকরা কি ধরনের দর্পণ ব্যবহার করেন? অবতল দর্পণ ব্যবহার করেন। আচ্ছা 2.7 কি বলছে, বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে? কিছুই নয়, ওটাকে জাস্ট উল্টে দিতে হয়। 1.5 মানে কত? 3/2। 1.5 মানে কত? 1.5 ইকুয়ালস টু কত? 3/2। এটাকেই উল্টে দিলেই হয়ে যাবে কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক। আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তারের রং কী হয়? হালকা নীল বর্ণের হয়। 2.9 দেখো 1 ওয়াট ঘন্টা সমান কত জুল? এটা 3600 জুল। অথবাটা দেখো অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা কিসের একক? তড়িৎ আধানের। আচ্ছা তোমাদের বইয়েতে কিন্তু শুধু আধান শব্দটা ইউজ করেছে, শুধু আধান শব্দটা ইউজ করেছে, সুতরাং তোমরা আধান শুধু ইউজ করবে না, এটা সঠিক উত্তর হয়ে যাবে তড়িৎ আধান। আধান মানে কার আধান? শুধু কি তড়িতের হয়? অন্য কিছুরও আধান ব্যবহার করতে পারি এই শব্দটা। পরবর্তী প্রশ্ন দেখো, সূর্য এবং অন্যান্য নক্ষত্রগুলির ক্ষেত্রে শক্তির উৎস কি? নিউক্লিয় সংযোজন। 2.11 কি বলছে, একটি ক্ষার ধাতুর নাম কি? সোডিয়াম, পটাশিয়াম, যা খুশি তোমরা লিখবে। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটা? ফ্লুরিন। অথবাতে কি বলছে, জারণ ক্ষমতা ক্রম অনুসারে সাজাও, সব থেকে বেশি ফ্লোরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমেন। 2.13 দেখো, একটি মৌলিক অণুর নাম লেখো যাতে ত্রিবন্ধন উপস্থিত। এটা উত্তর হয়ে যাবে কি? নাইট্রোজেন। আমি দিয়েও দিয়েছি কেমনভাবে করে ওটা বন্ডিংটা। 2.14 দেখো, রূপোর গয়নায় সোনার প্রলেপ দিতে কোন তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হয়েছে? এটা হয় পটাশিয়াম অরোসায়ানাইট। আচ্ছা 2.15 কি বলছে, বলছে যে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কি ঘটে? জারণ না বিজারণ? উত্তর হয়ে যাবে বিজারণ। অথবা প্রশ্নটা দেখো কি বলছে, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কোনো গ্যাস উৎপন্ন হয়? ক্যাথোডে উৎপন্ন হবে H2 গ্যাস মানে হাইড্রোজেন গ্যাস, আর অ্যানোডে উৎপন্ন হবে অক্সিজেন গ্যাস। 2.16 দেখো কি বলছে, তরল অ্যামোনিয়ার একটা ব্যবহার, তরল অ্যামোনিয়ার একটা ব্যবহার হবে হিমায়ক হিসাবে ব্যবহার করা হয়। রেফ্রিজারেটর মানে ফ্রিজে ব্যবহার করা হয়, এসিতে ব্যবহার করা হয়। 2.17 দেখো, সিলভার নাইট্রেট দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত হলো Ag2S। 2.18 দেখো, 2.18 কি বলছে, থার্মিট মিশ্রণে কি কি থাকে? অ্যালুমিনিয়াম থাকে আর ফেরিক অক্সাইড থাকে। 2.19 কি বলছে, বলছে যে লোহার একটি আকরিকের নাম হেমাটাইট। 2.20 কি বলছে, পলিথিনের মনোমারের নাম লেখো। উত্তর হয়ে যাবে ইথিলিন। 2.21 কি বলছে, সরলতম কিটোনে কতগুলো কার্বন থাকে? 3টে কার্বন পরমাণু থাকবে। অথবা প্রশ্নটা দেখো, সমগণীয় শ্রেণীতে পরপর দুটি যৌগের মধ্যে আণবিক সংকেতের পার্থক্য হয়ে যাবে CH2। ওকে। আচ্ছা এবার গ্রুপ সির প্রশ্নগুলো আমি একে একে আসবো। গ্রুপ সির প্রতিটা প্রশ্নের উত্তর আমি খুব সুন্দরভাবে নিয়ে এসেছি, তোমরা দেখো একে একে দেখে নাও। অনেকে শর্ট কোশ্চেন স্কিপ করবে, এই প্রশ্নেতে ডাইরেক্ট চলে আসবে। আমি বলবো শর্ট কোশ্চেনটা স্কিপ না করে দেখো, ওখানে তোমাদের বইয়ে কয়েকটি উত্তর ভুল দেওয়া রয়েছে, সেই ভুল উত্তরগুলো একবার চেক করে নাও। 3-এর দাগে প্রথম প্রশ্নটা কি বলছে, গ্লোবাল ওয়ার্মিং কি? এর দুটি কুফল একটি কুফল লিখতে বলেছে, দুটো নয়, একটা কুফল লিখতে বলেছে। আচ্ছা গ্লোবাল ওয়ার্মিং কি? বলছে মানব জাতির বিবিধ ক্রিয়াকলাপের ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউসের প্রভাব সৃষ্টির জন্য দায়ী। গ্যাসীয় উপাদানগুলির পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এর ফলে গ্রিনহাউসের প্রভাব ছেড়ে গিয়ে বায়ুমণ্ডল তথা পৃথিবীর গড় উষ্ণতা, আচ্ছা উষ্ণতা বানানটা ভুল হয়ে গিয়েছে, ক্রমাগত বৃদ্ধিতে যে ঘটনা সংঘটিত হচ্ছে তাকে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। আচ্ছা উষ্ণায়ন পেটকাটার মধ্যে 9টা সমস্যা করছে, আসছে না লেখাটা ঠিক। এর একটি কুফল হলো সাইক্লোন টর্নেডোর গতি বৃদ্ধি পাবে। ওকে। পরবর্তী প্রশ্নে আসছি। পরবর্তী প্রশ্ন কি বলছে, বলছে যে জ্বালানির তাপন মূল্য কাকে বলে? জ্বালানির তাপন মূল্য কাকে বলে? বলছে যে একক ভরের কোনো কঠিন বা তরল জ্বালানি অথবা এসটিপিতে এক আয়তনের কোনো গ্যাসীয় জ্বালানি সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলবো আমরা। আচ্ছা বেলুন ফোলালে গ্যাসের চাপ ও আয়তন দুটো বৃদ্ধি পায়, এটা কি বয়েলের সূত্র ব্যতিক্রম? ব্যাখ্যা করো। না, এটা বয়েলের সূত্র ব্যতিক্রম নয়, আপাতভাবে মনে হলেও এটা বয়েলের সূত্র ব্যতিক্রম না। এটা তোমাদের বইতে খুব সুন্দর করে ব্যাখ্যা রয়েছে, যার বইয়ে যেটা ব্যাখ্যা রয়েছে সে সেটা নিয়ে নেবে, যাদের কাছে নেই তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট তুলে নাও।
প্রতিটা প্রশ্ন যদি আমি ধরে ধরে বোঝাতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এসো পরবর্তী প্রশ্নে দেখো। ৩.৩ এ কি বলছে? ৩.৩ বলছে যে আলোর প্রতিসরণে স্নেডেলের সূত্র। এই সূত্রটা কিন্তু তোমাদের বইয়েতে খুব একটা ভালো করে লেখা নেই। এখান থেকে তোমরা দেখে নাও। বলছে কোনো নির্দিষ্ট মাধ্যমে যুগ্ম এবং নির্দিষ্ট বর্ণনের আলোর ক্ষেত্রে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক থাকে। এইটাকেই অ্যাকচুয়ালি স্নেডেলের সূত্র বলা হয়। এই ধ্রুবকটিকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয়। এইটুকুনি কিন্তু অ্যাকচুয়ালি সূত্রটা। সূত্রটার গাণিতিক রূপ হচ্ছে সাইন আই বাই সাইন আর সমান সমান মিউ। কোনটা কোন জিনিস নিচে লেখা রয়েছে। অথবা প্রশ্নটা কি বলছে? বলছে যে অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে? এটা আর প্রতিবিম্বটার বৈশিষ্ট্যও জানতে চেয়েছে। অসীমে কোনো বিস্তৃত বস্তু প্রতিবিম্ব অবতল দর্পণে ফোকাসে উৎপন্ন হবে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতিবিম্বের বৈশিষ্ট্যটা কেমন হবে? প্রতিবিম্বটা হবে সৎ হবে, অবশিষ্ট মানে উল্টানো হবে, আর বস্তুর তুলনায় অনেকটা ছোট হবে, অনেকটা ছোট হবে। ৩.৪ দেখো কি বলছে? ৩.৪ বলছে সমান দৈর্ঘ্যের দুটি মোটা ও সরু তামার তারের মধ্যে কোনটার রোধ বেশি? একই বিভব প্রভেদ থাকলে তাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে। আচ্ছা, এবারে দেখো কি বলছে? কোনটা রোধ বেশি হবে? সরু তারের রোধ বেশি হবে। কারণ আর প্রস্থচ্ছেদের সঙ্গে কি ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক, মানে আর সমানুপাতিক 1/a। অ্যাকচুয়ালি এটা লেখা সম্ভব হয়নি, তাই আমি লিখে দিলাম। সেই জন্য আর তড়িৎ প্রবাহ বলছে একই বিভব প্রভেদ থাকলে মোটা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে, কারণ মোটা তারের রোধটা অনেকটা কম। আচ্ছা, ক্যালসিয়াম অক্সাইডে ইলেকট্রোড গঠন। এটা আমি তোমাদের হচ্ছে রায়ান মার্টিনের বই থেকে উঠিয়েছি। তো ওইখানে দেখলাম উত্তরটা খুব সুন্দর দেওয়া রয়েছে। চলো দেখে নাও, যাদের কাছে নেই তোমরা দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আশা করছি স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে। চলো পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, একটু বলে দিয়েই যাই, অসুবিধা নেই। একটু বলে দিয়েই যাই। আচ্ছা, ক্যালসিয়াম 20 মানে হচ্ছে 18 পর্যন্ত ঘর পূর্ণ হয়ে গেলে এক্সট্রা 2টো ইলেকট্রন থাকবে। আর অক্সিজেনের হচ্ছে কি 2টো ঘর ফাঁকা থাকবে। তাহলে ক্যালসিয়াম কি করবে? তার নিজের 2টো ইলেকট্রনকে কি এইভাবে দান করে দেবে। দিলে কি ক্যালসিয়ামটা 2+ হয়ে যাবে, অক্সিজেন কি হয়ে যাবে? 2- হয়ে যাবে। এরা পরস্পর হচ্ছে বন্ধনের মাধ্যমে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করবে। সেই কোন বলের প্রভাবে? সেটা হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হবে এরা। আচ্ছা, তড়িৎযোজী ও সমযোজী যৌগগুলোকে শনাক্ত করতে বলেছে। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় খুব আসে, খুব আসে, খুব আসে। ঠিক আছে? খুব আসে। আচ্ছা, আহ দেখে নাও কোনটা কোনটা হচ্ছে। C2H4 আর হচ্ছে CH4, এই দুটো হয়ে যাবে কিন্তু সমযোজী। ঠিক আছে? আর মাঝখানে যে দুটো দেখা যাচ্ছে এই দুটো হয়ে যাবে তড়িৎ যোজী। ওকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো। আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন ব্যবহার করা হয় কেন? এটা তোমাদের বইতে খুব ভালো করে লেখা রয়েছে। তোমরা এটা লিখতেই পারো, বা আমার দেয়া উত্তরটা রায়ান মার্টিনের বই থেকে নেওয়া হয়েছে। এই উত্তরটাকেও নিতে পারো। এই উত্তরটা কিন্তু যথেষ্ট ভালো লেখা রয়েছে। যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট নিয়ে নাও। বেশিরভাগ ছাত্রছাত্রী এসেছো তোমাদের কিছু প্রশ্ন না পারার কারণে সেই সব প্রশ্নগুলো ধীরে ধীরে তোমরা চাইলে স্কিপ করে করে দেখবে। আর যাদের সময় নেই, খুব কম সময় শুধুমাত্র উত্তরগুলো দেখতে চাইছো, তারাও পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। ওকে, পরবর্তী প্রশ্নে আসছি। কি বলছে? সমীকরণ সহ দেখাতে বলেছে যে NH3 এর বিজারণ ধর্ম আছে। এটা আমি হচ্ছে ভট্টাচার্য ব্রাদার্সের বই থেকে আমি নিয়েছি। তোমাদের কাছে আশা করছি অনেকের কাছেই আছে, যাদের কাছে নেই দেখে নাও। এই দাগগুলো তোমরা দেখবে না, এই দাগগুলো হচ্ছে আমার ছাত্রের দেওয়ার দাগ। আমি দিয়েছিলাম যখন সে পড়তো। এখন সে হচ্ছে 11-এ পড়ছে। আমি তাকে তো অঙ্ক করাই শুধুমাত্র। দেখো সেই দাগগুলো রয়ে গিয়েছে এখনো পর্যন্ত। অ্যামোনিয়ার বিজারণ ধর্ম দেখে নাও তোমরা। এখন যদি এই বছরের শেষে আমি বোঝাতে যাই প্রতিটা প্রশ্নের উত্তর, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন বলছে দুটি গ্যাসের বিক্রিয়ায় একটা কঠিন পদার্থ উৎপন্ন হয়। গ্যাস দুটোর নাম ও সমীকরণ। গ্যাস দুটোর নাম দেখো, আমাদের যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে। গ্যাস দুটো হচ্ছে অ্যামোনিয়া আর হাইড্রোজেন। অ্যামোনিয়া আর হাইড্রোজেন বিক্রিয়া করে NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের বইয়ে একটা খুব সুন্দর বিক্রিয়া
বিক্রিয়া দেওয়া রয়েছে, সেটা কোন বিক্রিয়া? আচ্ছা, আমি একটু হিন্টস দিয়ে দিই, সেটা হচ্ছে ইউরিয়া। ইউরিয়া এইটা তোমরা হচ্ছে বিক্রিয়া সমেত মুখস্থ করবে। ওকে, ইউরিয়া। আচ্ছা, সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। এটা আমি গত যে স্কুলটা করিয়েছিলাম সেই স্কুলেও ছিল এই প্রশ্নটা, দেখে নাও, খুব সুন্দর উত্তর দেওয়া রয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখছি। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর তো আমি রায়ান মার্টিনের বই থেকে নিয়েছি। তোমাদের যাদের কাছে রয়েছে সহায়িকা, রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে আমি নিয়েছি। যাদের দেখতে অসুবিধা হচ্ছে তারা হচ্ছে রায়ান মার্টিনের বইটাও দেখতে পারো। আর এই জায়গাটা পার্টিকুলার ফাঁকা রাখছি, তার কারণ এই জায়গাটায় আমি যে অ্যাপসটা দিয়ে এডিটিং করি ভিডিও, সেখানে কিন্তু তার লোগোটা থেকে যায়, ওই কারণে আমি ওই কোণটা ফাঁকা রাখছি। আচ্ছা, C2H6 এ সমবায়বগুলোর নাম, গঠন ও সংকেত জানতে চেয়েছে। C2H6O, C2H6O দিয়ে একটা হচ্ছে ইথাইল অ্যালকোহল আর একটা হচ্ছে ডাইমিথাইল ইথার। ওকে, পরবর্তী প্রশ্নে আসছি আমি। আইউপ্যাক নাম জানতে চেয়েছে। আইউপ্যাক নাম কার জানতে চেয়েছে? দেখো, CH3 CH2 CH2 OH, তিনটে কার্বন রয়েছে, তাহলে তিনটে কার্বন থাকলে কি হবে? প্রোপ হবে। আর এক একের রয়েছে অল, অল অল গ্রুপটা রয়েছে, তাহলে প্রোপান অল। আর সিঙ্গেল বন্ড রয়েছে, সেই জন্য আন শব্দটা যুক্ত হয়েছে। HCOOH, HCOOH মানে কি? মিথানোইক অ্যাসিড। চলো গ্রুপ ডি শুরু করা যাক। গ্রুপ ডির প্রথম প্রশ্ন কি বলছে? প্রথম প্রশ্ন বলছে বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রের সূত্রে সমন্বয় সূত্রটা প্রতিষ্ঠা করতে বলেছে। এটা আমি হচ্ছে ভট্টাচার্য ব্রাদার্সের বই থেকে নিয়েছি, দেখে নাও। এখন তো বোঝানোর সময় নেই, তোমাদের সামনেই পরীক্ষা রয়েছে। যাদের কাছে নেই তারা স্ক্রিনশট নিয়ে নাও। বয়েলের সূত্র কি? ভি সমানুপাতিক 1/p। চার্লসের সূত্র কি? ভি সমানুপাতিক টি। অ্যাভোগাড্রের সূত্র কি? ভি সমানুপাতিক এন। আর সব কটা একসঙ্গে নিলে কি হবে? ভি সমানুপাতিক এন ক্রস টি ডিভাইডেড বাই পি। এবার একটা আর নেব, যেটা হচ্ছে সার্বজনীন ধ্রুবক, নিলেই আমাদের পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্রটা প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, দেখো কি বলছে ওর অথবার প্রশ্নটা কি বলছে? বলছে যে গ্যাসের মোলার আয়তন কাকে বলে? বাস্তব গ্যাসগুলো কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করবে? মোলার গ্যাস কাকে বলে এটা একটু দেখে নাও। আচ্ছা, আর বাস্তব গ্যাসগুলি কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করবে? খুব নিম্ন চাপে আর উচ্চ উষ্ণতায়। উচ্চ উষ্ণতায় হচ্ছে গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এটা হচ্ছে একটা অঙ্ক রয়েছে, এটা হচ্ছে অঙ্কটা দেখে নাও। বলছে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু HCl এ বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড ও জল উৎপন্ন হয়। 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 55.5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড ও হচ্ছে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড আর 9 গ্রাম জল উৎপন্ন করতে কত গ্রাম HCl এর প্রয়োজন হবে? এই অঙ্কটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসছি। পরবর্তী প্রশ্নে কি বলছে? বলছে যে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 ইন্টু 10 মাথায় -6 ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো? 17 ইন্টু 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো? আচ্ছা, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 ইন্টু 10⁻⁶ ডিগ্রি বলতে বোঝায় 1 মিটার দীর্ঘ একটা তামার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করলে দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ বা সংকোচনের পরিমাণ হবে 17 ইন্টু 10⁻⁶ মিটার। পরবর্তী প্রশ্ন কি বলছে? বলছে যে তরলের আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটা তরলের নিজস্ব ধর্ম? তরলের প্রকৃত ও আপাত মধ্যে কোনটা? তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হলো তার নিজস্ব বৈশিষ্ট্য। পরবর্তী প্রশ্নে আসছি। পরবর্তী প্রশ্ন কি বলছে? এবারে এখানে একটা প্রশ্ন বলছে যে কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দিতে বলছে, এর গাণিতিক রূপ দিতে বলছে। তোমাদের টেক্সট বুকে রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আমি রায়ান মার্টিনের বই থেকে নিয়েছি। প্রশ্নটা সত্যি এখানে ট্রিপল স্টার দেওয়া রয়েছে এবং মাধ্যমিক 2023-এ এসেছিল। এবছর তোমাদের আসার একটা চান্স আছে। আচ্ছা, এর গাণিতিক রূপটা মানে এর রাশিমালাটা নির্ণয় করতে দিয়েছে। এর রাশিমালাটাও খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া রয়েছে, প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। পরবর্তী প্রশ্নে আসছি আমি। পরবর্তী প্রশ্ন কি বলছে? বলছে যে একটি সমবাহু প্রিজমের একটি প্রতিসারক তলে আলোকরশ্মি আপতন কোণ 30 ডিগ্রি
অন্য প্রতিসারক তলের প্রতিসরণ কোণ হচ্ছে কত? ৪৫ ডিগ্রি হলে চ্যুতিকোণের মানটা নির্ণয় করতে বলেছে। চ্যুতিকোণের ফর্মুলা ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ। এখানে I1 I2 মান সব এর মান সব বলে দিয়েছে, বসিয়ে দিলে ফাইনালি আনসার আসবে ১৫ ডিগ্রি। আর একটি অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি হবে? বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক AP ইকুয়ালস টু R/2। পরবর্তী প্রশ্ন আসছি ৪.৫-এ কি বলছে? আলোর বিক্ষেপণ বলতে কি বোঝো? বিক্ষেপিত আলোর তীব্রতা আপাত আলোর তরঙ্গদৈর্ঘ্যের উপর কিভাবে নির্ভর করে? এটা হচ্ছে আলোর বিক্ষেপণ কাকে বলে? এটা দেওয়া রয়েছে আলোর বিক্ষেপণ কাকে বলে? আর হচ্ছে যে সম্পর্কটা দিয়েছে সেটা I সমানুপাতিক ল্যামডা টু দি পাওয়ার 4। ওকে? I সমানুপাতিক ল্যামডা টু দি পাওয়ার 4। অথবা প্রশ্নটা কি বলছে? বলছে যে দীর্ঘদৃষ্টিটা কি? কোন ধরনের লেন্স ব্যবহার করে ত্রুটি প্রতিকার করা হয়? দীর্ঘদৃষ্টি কাকে বলে দেখো সুন্দর করে দেওয়া রয়েছে। আর এটা কি? উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স ব্যবহার করে ত্রুটিটা দূর করা হয়। ৪.৬-এ কি বলছে? যে তড়িৎ প্রবাহে তাপীয় ফল বিষয়ক জুলের সূত্রগুলি গাণিতিক রূপ সহ বিবৃত করো। তোমাদের টেক্সট বুকে রয়েছে। এটা আমি রায়ান মার্টিনের বই থেকে নিয়েছি। তোমরা যেখান থেকে খুশি করতে পারো। খুবই ভালো দেওয়া রয়েছে এখানে, সেই জন্য আমি এখান থেকে নিয়েছি। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, প্রথম সূত্র হচ্ছে এটা, দ্বিতীয় সূত্র এটা, তৃতীয় সূত্র তৃতীয় সূত্র হচ্ছে H সমানুপাতিক T, সবকটা একসঙ্গে দিলে H সমানুপাতিক I² RT। এটা হচ্ছে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। পরবর্তী প্রশ্নে আমি আসছি। পরবর্তী প্রশ্ন কি বলছে? একটি অঙ্ক দিয়েছে, আর এই টাইপের অঙ্কটা তোমাদের আসার চান্স আছে। কি বলছে? ২০০ ওয়াট ক্ষমতা সম্পন্ন দুটো বৈদ্যুতিক যন্ত্র দিনে ৮ ঘন্টা করে চলে। ৩০ দিনে ওই বৈদ্যুতিক যন্ত্রের জন্য কত টাকা বিল দিতে হবে? ২০০ ওয়াট করে হলো, দুটো হলে টোটাল ৪০০ ওয়াট। আর কত ঘন্টা করে চলে? ৮ ঘন্টা করে। ৩০ দিন চললে কত? ২৪০ ঘন্টা। এবার ৩০ দিনে মোট কত শক্তি হবে? ৯৬ ইউনিট। এবারে কি বলছে? ১ ইউনিটের দাম ৪ টাকা হলে ৯৬ ইউনিটের দাম ৩৮৪ টাকা। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা লিখতে বলেছে, আর সিএফএল এলইডি বাল্বের মধ্যে পার্থক্য লিখতে বলেছে। আচ্ছা, অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র তোমরা যে টেক্সট বুক পড়ো সেখান থেকেই পড়বে, সেখান থেকেই লিখবে। সিএফএল আর হচ্ছে এলইডির মধ্যে পার্থক্যটা দেওয়া হয়নি, সেই জন্য আমি এখানে দিয়েছি। সিএফএল এ পারদ বাষ্প থাকে, যেটা পরিবেশের জন্য খুব ক্ষতিকর। আর হচ্ছে পারদ বাষ্প থাকে না কোথায়? এলইডি বাল্বে থাকে না, তাই এটা পরিবেশ বান্ধব। এটা খুব সুন্দর একটা পার্থক্য। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো ৪.৮। ৪.৮-এ কি বলছে? বলছে যে তেজস্ক্রিয় রশ্মি পরমাণু কোন কোন অংশ থেকে নির্গত হয়? এটা পরমাণু নিউক্লিয়াস থেকে নির্গত হয়। নিউক্লিয়ার বান্ধব শক্তি কাকে বলা হয়? এটাও খুব সুন্দর দেওয়া রয়েছে। সমস্ত উত্তরগুলো কিন্তু আমি হয় রায়ান মার্টিনের বই থেকে নিয়েছি, না হলে আমি কিন্তু ভট্টাচার্য ব্রাদার্সের বই থেকে নিয়েছি। পরবর্তী যেটা বলছে যে থোরিয়াম ২৩৪-৯০ থেকে পিবি হচ্ছে ২০৬-৮২ করতে গেলে কতগুলো আলফা কতগুলো বিটা কণা নির্গত করতে হবে? এখানে হচ্ছে ৭টা আলফা কণা, ৬টা হচ্ছে বিটা কণা। কি করে আসছে? খুব সুন্দরভাবে ক্যালকুলেশন করে সাজানো রয়েছে। তোমরা প্রয়োজনে এটা স্ক্রিনশট নিতে পারো। পরবর্তী প্রশ্নে আসছি যে মৌলের আয়নন শক্তি কাকে বলা হয়? মৌলের আয়নন শক্তি কাকে বলে? খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আয়নন শক্তি কাকে বলা হয়। আর এটার হচ্ছে আয়নন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। এটা হচ্ছে সাজানো রয়েছে ঊর্ধ্বক্রম, মানে ছোট থেকে বড়। পরবর্তী প্রশ্নে আসছি। পরবর্তী প্রশ্ন বলছে কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড এবং অ্যানোডে বিক্রিয়া দুটো যেটা সংঘটিত হবে সেই দুটো লিখতে বলেছে। আচ্ছা, বিক্রিয়া দুটো, এটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া, এটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া। এই দুটো বিক্রিয়া তোমাদের লিখতে বলেছে। আর ওর সঙ্গে দিয়েছে অ্যানোড মাড। কি অ্যানোড মাড হচ্ছে? এই সুন্দর জেনে রাখুন মধ্যে লেখা রয়েছে। অ্যানোড মাড বা অ্যানোড কাদা বলা হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি বলছে? ৪.১১ উত্তপ্ত ম্যাগনেসিয়ামের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটবে তা সমীকরণ সহ লেখো। খুব সুন্দর করে আমি এখানে সাজিয়ে দিয়েছি, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নাও। আর নেসলার বিকারক কি? নেসলার বিকারক, আচ্ছা নেসলার বিকারকটা এখানে পড়েনি। আচ্ছা, নেসলার বিকারকটা এখানে পড়েনি। নেসলার বিকারকের সাহায্যে অ্যামোনিয়াকে শনাক্ত করা হয় ও সংকেত সহ দিতে হতো। আচ্ছা, পচা ডিমের গন্ধযুক্ত আম্লিক K2CR2O7 সবুজ বর্ণের যৌগ বি আর গ্যাসটা এ দুটোকে শনাক্ত করতে বলেছে। এখানে আমি বিক্রিয়াটা সমেত তুলে দিয়েছি আমি। এটা হচ্ছে গ্যাসটার নাম হচ্ছে H2S, আর হচ্ছে বি হলো ক্লোমিক সালফেট, সবুজ বর্ণের ক্লোমিক সালফেট। ওর সঙ্গে ছিল যে NH3 কে শুষ্ককরণের জন্য কি যৌগ ব্যবহার করা হয়? ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়।
4.12 প্রশ্নটা কি বলছে? বলছে সম্পৃক্ত ও অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে কি বোঝো? দুটো সংজ্ঞা খুব সুন্দরভাবে আমি সাজিয়ে দিয়েছি, ওর সঙ্গে উদাহরণও জানতে চেয়েছে। সম্পৃক্ত হচ্ছে ইথেন আর অসম্পৃক্ত হচ্ছে অ্যাসিটিলিন। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী শেষ প্রশ্ন আমাদের, এটা আজকে শেষ প্রশ্ন। দেখো কি বলছে, রূপান্তর করতে বলেছে অ্যাসিটিলিন থেকে ইথেন, আর হচ্ছে C2H5OH থেকে হচ্ছে C2H4, দুটো হচ্ছে পরিবর্তন করতে দিয়েছে। অ্যাসিটিলিন থেকে ইথেন পরিবর্তন দেখে নাও, আর এখানে যেটা পরিবর্তন করতে দিয়েছিল ইথিলিনটাকে, সেটাও করে দেওয়া রয়েছে। ওর সঙ্গে প্রশ্ন ছিল যে এলপিজির মুখ্য উপাদান কি? বিউটেন। আর সিএনজির মুখ্য উপাদান হচ্ছে মিথেন। তাহলে তোমাদের ভিডিওটা এখানেই আজকের আমি শেষ করলাম। তোমাদের যাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রতিনিয়ত ভিডিও পেতে তোমরা অবশ্যই নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবে। তোমাদের কোন কোন স্কুলগুলো আগে চাই সেইটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এখানেই আজকে রাখলাম। গুড বাই।